দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ইস্যুতে যোগ দেওয়ার কথা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। শুরু হলো পবিত্র রমজান মাস। সেহরির পর সিয়াম সাধনা শুরু। নিম্নবিত্ত 10 লাখ পরিবারকে প্রোটিনের আওতায় আনতে চায় সরকার। এই কার্যক্রমকে আরো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন। আমি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। পদ্মা নদী ও চরাঞ্চলে কমছেই না সন্ত্রাসীদের দৌরাত্ম্য। নিয়ন্ত্রণে 4 জেলার নদীপথ। যৌথ বাহিনীর অভিযানের পরেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মপরিকল্পনা, বৃক্ষরোপণ, নদী খাল জলাধার খনন কর্মসূচির মতো ইস্যুতে যোগ দেবেন আন্তঃমন্ত্রণালয় বৈঠকে। আর এই বিষয়ে আরও তথ্যপত্র জানানোর জন্য সচিবালয় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফুর রহমান সবুজ। আপনার মাধ্যমে আসলে জানতে চাই যে আন্তঃমন্ত্রণালয়ের সভা কখন শুরু হয়েছে আর কি কি বিষয়ে আলোচনা হবে, জানাবেন বিস্তারিত। অনেক তার আগে জানিয়ে রাখি, গতকাল সারাদিনই কর্মব্যস্ত দিন কাটিয়েছেন সচিবালয়ে অফিস করার প্রথম দিনটিতে তারেক রহমান প্রধানমন্ত্রী, এবং দ্বিতীয় দিনও তিনি এই সচিবালয়ে অফিস করছেন। আজকে ঠিক 9:10-এ তিনি সচিবালয়ে ঢুকেন। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে, যেখানে তার একটি অফিস রয়েছে, 1 নম্বর যে ভবনটি, সেই ভবনটিতে। এবং সকাল 9:30টার দিকে প্রথমেই বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা রয়েছে, গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং আজকেও তার যে শিডিউল আমরা দেখছি, দিনভরই ব্যস্ততম একটি শিডিউল তার দেখতে পাচ্ছি। এবং যেটি ধারণা করছি যে গতকালকে যেরকম কর্মব্যস্ত একটি দিন গেছে সচিবালয়ে, আজকেও ঠিক একই রকম একটি কর্মব্যস্ত দিন যাবে, সেটি আমরা ধারণা করছি। কারণ তার যে কর্মসূচি রয়েছে, আজকের দিনের কর্মসূচি, সেই কর্মসূচি থেকে ধারণা করা যায়। মূলত গোয়েন্দা সংস্থার যে প্রধানরা রয়েছেন, মহাপরিচালকরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠকের পরপরই কিছুক্ষণ আগে এখানে 3 বাহিনীর যে প্রধান তারা ঢুকেছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে একটি বৈঠক চলছে, এরকমটি আমরা জানতে পেরেছি। এবং এটি নিছক সৌজন্য সাক্ষাৎ যেটি বলা হয়ে থাকে, কারণ সরকার প্রধান দায়িত্ব গ্রহণের পর থেকে 3 বাহিনীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, এটি সবসময় আমরা দেখে আসছি। সেটি এখন হয়তো চলছে। এবং এরপরে মূলত 11:30টার দিকে যে বৈঠকটির কথা বলছি, আন্তঃমন্ত্রণালয় বৈঠক, মূলত ফ্যামিলি কার্ড, অর্থাৎ এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তাদের যে নির্বাচনী ইস্তেহারের অন্যতম একটি বিষয় ছিল এই ফ্যামিলি কার্ড ইস্যুটি। এবং এই ফ্যামিলি কার্ড ইস্যুটি কিভাবে ইস্যু করা যায়, সেই ইস্যুতেই হয়তো আন্তঃমন্ত্রণালয়ে কিভাবে সমন্বয় করবেন, সেই জায়গা থেকে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিডিউল অনুযায়ী আমরা সেটি দেখতে পাচ্ছি 11:30টার দিকে এই বৈঠকটি শুরু হওয়ার কথা। সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং এর পরপরই 2টার দিকে মূলত বৃক্ষরোপণ, এই যে নির্বাচনী ইস্তেহারগুলো রয়েছে তার মধ্যে তারেক রহমান যে নির্বাচনী যে জনসভাগুলো করেছেন বিভিন্ন জায়গায়, সেই জনসভাগুলোতে কিন্তু বৃক্ষরোপণের কথা বারবার বলেছেন, কয়েক কোটি গাছ লাগানোর কথা বলছেন। সেই ইস্যুতে 2টার দিকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সবকিছু মিলে আজকেও যে তার একটি কর্মব্যস্ত দিন যাবে, সেটি আমরা অনুমান করতে পারছি। অনেক দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিবেন তিনি। ফ্যামিলি কার্ড বিষয়ে কথা হবে, সে বিষয়ে জানাচ্ছিলেন আরিফুর, কারণ আমাদের সাথে সবুজ যুক্ত ছিলেন আরিফুর রহমান সবুজ। আবারও এলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সিয়াম সাধনা, নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, জাকাত, ফিতরা আদায় আর জিকির আসকারের মাধ্যমে তাকওয়া অর্জনের মাস এই রমজান। ভোররাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা শুরু করেছেন প্রথম রোজা। সেহরির জন্য এখনও মুসল্লিদের ঘুম ভাঙান কিছু মানুষ। ঘরে বা বাইরে সেহরি ঘিরে চলে বাড়তি সব আয়োজন।
বছর ঘুরে এলো মাহে রমজান, তাই তো দলগতভাবে হামদ ও নাত গেয়ে মুসল্লিদের ঘুম ভাঙায় কিশোর যুবাদের এই কাফেলা। ঘড়ি মোবাইলের অ্যালার্মের যুগে খুব একটা দেখা মেলে না এই আয়োজন, তবে কিছু মানুষ এখনো পালন করেন রীতিটি। ছোটবেলা থেকেই এই এলাকায় ঐতিহ্যটা আমরা প্রতি বছর এই গজল করে থাকি। আসলে এখানে পোলাপানেরও অনেকটা আনন্দর ব্যাপার আছে। সেহরি মানেই রান্নাঘরে বাড়ির নারীদের ব্যস্ততা, সবার আগে উঠে গরম গরম খাবার পরিবেশন। ঘুম ভেঙে ওঠেন পরিবারের বাকি সদস্যরাও, সবাই মিলে অংশ নেন সেহরিতে। ছোট ছিলাম তখন অনেকবার মা বাবারা বলতো দুপুরবেলা খাইলে একটা রোজা হবে, তারপর সন্ধ্যার সময় খেলে আরেকটা রোজা, দুইটা রোজা। রোজাটা আসলে হচ্ছে আমাদের একটু বেশি সময় মেনে চলতে হয়, যেমন সকালে ভোরে আমাদের নামাজ পড়তেই হবে, এটা মাস্ট। এখন আমরা আর ঘুমাই না, আমরা ওই সারাদিন জেনজি যারা করে আর কি, তারা ফোন টিপে সেই সময় উঠে আব্বু আম্মু ডাকে দেন, আমরা খাওয়া দাওয়া করি। এখনো যাহারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে জেগে উঠুন, সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। রাতের নীরবতা ভেঙে মুয়াজ্জিনের কণ্ঠে ঘুম থেকে জেগে ওঠার আহ্বান। এলাকাবাসীকে সেহরির প্রস্তুতি নিতেই এ প্রয়াস। মাদ্রাসায় শিক্ষার্থীরা ততক্ষণে সেহরির প্রস্তুতি নিয়ে ফেলেছে। সারিবদ্ধ হয়ে শিক্ষক শিক্ষার্থী একসাথে গ্রহণ করেন খাবার। রোজা রাখলে মন পরিষ্কার থাকে, ভালো লাগে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। 4টা আগে জায়গাতেই পরে ওইটাই সকালে আপনার সেহরি খাই, আবার সারাদিন রোজা থাকি, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। অনেকেই আবার ঢু মারেন রকমারি স্বাদের রেস্টুরেন্টগুলোয়। প্রথম সেহরিতে রাজধানীবাসীর অনেকেই নিতে চায় পুরান ঢাকার বিরিয়ানির স্বাদ। বাকি সবগুলি তো বাসাই করবো, প্রথম রোজার সেহরিটা এখানে করার জন্য মন চাইছে, তার জন্য অনেক মানুষ আসে, চিন্তা করে বাসায় খামো, তার চাইল নাজিরা বাজার খাই আসি। দ্রুত সেহরি সেরে তৃপ্তি নিয়ে পানি খাওয়া। কিছুক্ষণ পরই মুয়াজ্জিনের কণ্ঠে সুললিত ফজরের আজান। একে একে সবাই হাজির মসজিদে। নিজের গুনাহ মাফ আর মৃত আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় হয় দোয়া। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস, আল্লাহ ভীতি অর্জনের মাস। আমরা সকলকে এই আহ্বান করছি যে আমরা সকলেই গোনা পরিহারের মাধ্যমে এবং খুব বেশি পরিমাণ নেক আমলের মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করব। এভাবেই প্রতিদিন সিয়াম সাধনায় মশগুল থেকে পুরো রমজান মাস অতিবাহিত করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রমজান মাসের চাঁদ দেখার পরই রাতে মসজিদে এশার নামাজের তারাবি আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত খতম তারাবিতে অংশ নেন শত শত মুসল্লি। নামাজ শেষে অনেকেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটান। তারা রমজানের 30 দিনের মধ্যেই কোরআন খতম দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। অন্যান্য ইবাদতে মশগুল হন কেউ কেউ। পবিত্র রমজান মাসের সকল ফজিলত ও সওয়াবের সর্বোচ্চটা আদায় করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। এজন্যই সারাদিন সিয়াম সাধনার পাশাপাশি নানান ইবাদতে মশগুল থাকতে প্রস্তুত তারা। আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করেন। মাহে রমজানে সবাই একটু ইবাদত বন্দি করা, নিজের আমলের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যদি আমরা এটার মর্যাদা দিতে না পারি তাহলে আমাদের ভাই আমরাই কুড়াল মারবো। যে রমজান পেয়ে নাকি নিজের গুনাহ না মাফ করাতে পারলো, সে আল্লাহ তাআলার লানাতে অধিষ্ঠ হবে। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে জানান এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান জুড়ে। দেশের অন্যান্য জেলাগুলোতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে জানান তিনি। এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা এবং 1 কেজি গরুর মাংস 650 টাকায়। প্রতিমন্ত্রীর প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বাজারেও নিত্যপণ্যের দাম কমবে।
নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। পদ্মা নদী ও চরাঞ্চলের সন্ত্রাসীদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। ধীরে ধীরে 4 জেলার নদীপথ এখন তারাই নিয়ন্ত্রণ করে। 1,500 সদস্য নিয়ে যৌথ বাহিনীর অভিযানের পরেও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। প্রশাসন বলছে বিশেষ অভিযান ছাড়া এই সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব নয়। বিস্তারিত সহকর্মী রুহুল আমিন বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আছে। অস্ত্র হাতে নদীপথে দিনে দুপুরে চলছে চাঁদাবাজি। প্রতিরোধ বা প্রতিবাদ কোনো কিছুরই কি সুযোগ নেই? এই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা পাবনা, রাজশাহী ও কুষ্টিয়ার মধ্যবর্তী স্থান নাটোরের লালপুর চর এলাকা। আমরা ভেড়ামারা হার্ডিং ব্রিজ পয়েন্ট থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে, অর্থাৎ কুষ্টিয়ার শেষ সীমানায় বলা যায়, পাবনা, নাটোর এবং রাজশাহী, এটি নাটোর লালপুর চর বলে। এটি মূলত কাকন বাহিনীর যে মূল আস্তানা, সেই এরিয়াতে আমরা এখন অবস্থান করছি। নাসির সাহেবের কথা বলে ঠিক আছে, ওরা কিছু লোকজন নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীদের এই সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি। অভিযোগ রয়েছে বিগত সরকারের আমলে এই সকল সন্ত্রাসীরা থাকতো রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায়। এমনকি পুলিশের উপস্থিতিতেই চলতো নৌপথে চাঁদাবাজি। বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এই অঞ্চল জুড়ে। শুধু নদীতেই তাদের চলাচল সীমাবদ্ধ নয়। সন্ত্রাসীদের একজন জানান, অর্থের বিনিময়ে চরাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির কাজও করে তারা। কাকুন বাহিনী নদীপথে আপনার বিভিন্ন চর দখল, বালুর বিভিন্ন নৌকার থেকে টাকা আদায় করে, কাশবন দখল করে। নদীপথে হয় যেগুলো হয় আর কি, এগুলাই নিয়ন্ত্রণ করে। লোকালয়ে এসে সাধারণ মানুষের উপর কোনো ধরনের অত্যাচার বা কোনো রাজনৈতিক গ্রুপের হয়ে কাজ করে, এরকম কোনো শঙ্কা কাজ করে কি? হয়, অনেক সময় কিছু আতঙ্ক সৃষ্টি করতে হলেও করা লাগে, এটা পরিবেশ বুঝে। ধাম ধাম করে উঠে তখন আমরা ভয় পাই, বুঝলেন। ওইদিকে ভারত কাছে, ওইদিকে শুনি অস্ত্র মেলা আমদানি, এই সব। নৌপুলিশও বলছে বাহিনীগুলোর নাম শুনেছে তারা, তবে অবাক করা বিষয়, তাদের কাছে নেই সন্ত্রাসীদের কোনো তালিকা। বাহিনী তালিকাভুক্ত নয়, বাহিনীর নামে শুনি আর কি, যে আপনার কাকন বাহিনী, মন্ডল বাহিনী, কালু বাহিনী, এই ধরনের আমরা শুনি, কিন্তু আমরা কোনোদিন তাদের মুখোমুখি হই নাই। সম্প্রতি চরাঞ্চলে সন্ত্রাসী দমনে 4 জেলায় অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 1,500 সদস্যের অভিযানে অস্ত্রসহ বেশ কয়েকজন আটক হয়। কোনো বাহিনী এমনিতে গড়ে ওঠে না, প্রত্যেকটা বাহিনীর সাথে 40-50 জন করে লোক আছে। তো এই যারা এই কাজটাতে সম্পৃক্ত হয় তাদের একজন গডফাদার আছে, গডফাদারের আবার গডফাদার আছে। সুতরাং এই জিনিসগুলোকে আনার্ট করতে গেলে আপনার একটু কাঠখড় পোড়া কাজ করতে হয়। অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে বড় পরিকল্পনার কথা জানালেন পুলিশ সুপার। বিশেষ অভিযানবাদী সন্ত্রাসীদের নির্মূল সম্ভব নয় বলছেন জেলা প্রশাসক। এখন আপাতত আমরা চাচ্ছি যে বাহিনী অস্ত্রগুলো উদ্ধারের মধ্যে অবশ্যই ফোকাস থাকবে, প্রায়োরিটি থাকবে। সাথে সাথে তুমি যদি নদীতে থাকতে চাও, নদীতেই থাকো, তোমাকে আমরা স্থলে উঠতে দিব না। এই পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই প্রেজেন্সটা আমরা ওই এলাকায় শো করছি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি জানিয়েছি যে এইখানে সম্পূর্ণ ভিন্ন একটি অপারেশনের মধ্য দিয়ে এই টোটাল বিষয়টিকে আসলে দেখা যেতে পারে। এটি কোনো সাধারণ অপারেশন দিয়ে এই জায়গা আসলে নির্মূল করা সম্ভব না। চরাঞ্চলের এসব বাহিনীদের যোগসাজশ একেবারে উপর মহল পর্যন্ত, যে কারণেই বাড়ানো প্রয়োজন গোয়েন্দা তৎপরতা। তবে সচেতন মহলের দাবি, রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা থাকলেই এসব বাহিনীদের একেবারেই নির্মূল করা সম্ভব। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দিন দিন বাড়ছে দূষণের পরিমাণ, আর এতেই করে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পানি শোধন করে নদীতে ফেললেও সবটাই যেন লোক দেখানো। এতে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষ্যার পানি, যা ব্যবহার করে বিভিন্ন রোগবালাই আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শিল্পায়নের নামে নদীতে দেদারসে ফেলা হচ্ছে বিষাক্ত তরল। এতে থমকে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। বর্জ্যের দূষণে নদীর পানি আর পরিবেশ দুটোই পড়ছে মারাত্মক হুমকিতে।
নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠান প্রায় 350। কাগজে কলমে পানি শোধনের জন্য প্লান্ট স্থাপন করেছে অনেক প্রতিষ্ঠান। তবে খরচ কমাতে কেমিক্যাল বর্জ্য মিশ্রিত পানি ফেলা হচ্ছে ক্যানেলের মধ্যে, পরবর্তীতে সেই পানি গিয়ে পড়ছে নদীতে। একই প্রক্রিয়ায় নদীতে পড়ছে সিটি কর্পোরেশন আওতাভুক্ত বাড়িঘরের বর্জ্যও। পার করছে সবাই মানে বিনোদনের জন্য, কিন্তু কেউ বিনোদন মানে নিবে কি, মানে দুর্গন্ধেই মানে সহ্য করতে পারে না। কোম্পানি পানিগুলো এখানে মানে বন্ধ করা যায়, তাহলে পানিটা সবসময় ভালো থাকবে। বর্ষাকালে সাধারণত খুব সুন্দর পানি থাকে। নদীতে মাছ থাকে না, নদীতে দুর্গন্ধ, পানির সমস্যা, এর কারণে এই রিফারিং করে ফালাইলে এই সমস্যাটা থাকবে না। বিষাক্ত তরলের প্রভাবে কালো বর্ণ ধারণ করেছে শীতলক্ষার পানি, যা ব্যবহারের ফলে রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এই পানি ওয়াসার রিফারিং করে দিচ্ছে, এই নদী ডাইরেক্ট নদী থেকে পানি তুলতেছে। মানুষের ক্ষতি হইতেছে, বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে, সবাই অসুস্থ হইতেছে। পরিবেশ দূষণ রোধে বিভিন্ন সংস্থা কাজ করলেও কঠোর নজরদারির অভাবে সেগুলো তেমন কাজেই আসছে না বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই কর্মকর্তা। জানান, শুধুমাত্র জরিমানা আদায় করে দূষণ ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। খাতার মধ্যে আইন লেখা হয়, আইনের কোনো বাস্তবায়ন নেই। এই অবস্থা চলতে থাকলে নারায়ণগঞ্জ এখন তো গার্বেজ হয়েই গেছে, নারায়ণগঞ্জ একেবারেই বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। তা আমি আহ্বান করতে চাই, এভাবে নতুন সরকার এসেছে, জনপ্রতিনিধি পেয়েছি আমরা, এবং আজকে সবার আগে নারায়ণগঞ্জের পরিবেশকেও উন্নত করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, দূষণকারী প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যে সকল প্রতিষ্ঠান ইটিপি আছে তাদের একটি মানমাত্রা দেওয়া আছে আইনে, যে এইটুক পর্যন্ত তিনি নির্গত করতে পারবেন। তো আমরা যখন দেখি যে এই সকল প্রতিষ্ঠান দ্বারা নির্গত হচ্ছে না, মানে তার বাইরে আছে, তাদেরকে আমরা শোকজ করে এবং তাদের কাছ থেকে আমরা যথাযথ নিয়মে ক্ষতিপূরণ আদায় করে থাকছি। নদী ও মানুষকে বাঁচাতে দূষণ রোধে এগিয়ে আসবে সবাই, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, হঠাৎই ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত কমিশন তুলে দেয়ায় বিপাকে পড়েছে কুড়িগ্রাম জেলাবাসী। ওষুধ সেবনে বাড়ছে বাড়তি খরচ। কেউ কেউ নামে মাত্র ছাড় দিলেও ব্যবসায়ী সমিতি জরিমানা করছে তাদের। এতে ক্ষুব্ধ খুচরা দোকানিরা অনেকেই অন্য জেলা থেকে কিনছেন ওষুধ। দীর্ঘদিন ধরে কমিশন বা ছাড় দিয়ে ওষুধ বিক্রি করে আসছিলেন দেশের ব্যবসায়ীরা। তবে চলতি বছরের 1 জানুয়ারি থেকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি BCDS সেই কমিশন প্রথা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়েছে দেশের উত্তরের দরিদ্রপীড়িত জনপদ কুড়িগ্রামে। আগে ওষুধের MRP থেকে 10 থেকে 12% ছাড় পেত ক্রেতারা। ছাড় প্রথা বন্ধ হওয়ায় ওষুধ কেনায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে রোগীদের। সবচেয়ে বিপাকে দরিদ্র রোগীরা। অস্থিরতা বিরাজ করছে জেলার ওষুধ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। আশপাশের জেলা থেকে ওষুধ কিনে আনছেন কেউ কেউ। এ অবস্থার জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। দীর্ঘ 2 মাস থেকে এইরকম কমিশন ওরা বন্ধ করে দিছে। হয়তো কোম্পানি থেকে কমিশন দেয়, কিন্তু এইখানে ফার্মেসি থেকে কিনতে গেলে সে কমিশনটা আমরা পাইতেছি না। এখন 1000 টাকার ওষুধ কিনলে আমি 100 টাকা ছাড় পাইতাম, এখন 1 টাকাও ছাড় দিচ্ছে না। তাহলে আমরা এই সাধারণ রুগী যারা, আমাদের এই বাবা মাকে নিয়ে আমরা যে কষ্টে আছি, আমাদের যদি 100 টাকাও কম হইতো আমার যাতায়াত খরচটা বাঁচতো। আগে নিত কিছু কম, 10-20 টাকা কম নিত, এখন নেয় না। ব্যবসায়ী এবং কোম্পানি কমিশন ভাগাভাগির মধ্যে আছে। আমরা যারা ক্রেতা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দোকানদাররা তারা সিন্ডিকেট করে এখন জনগণকে চুষতেছে, যা প্রাইস গায়ে লেখা আছে MRP সেই হিসেবে তারা টাকা দিচ্ছে। সমিতির নিয়মের বাইরে গিয়ে কোনো দোকানদার সামান্য ছাড় দিলেই গুনতে হচ্ছে জরিমানা। দাম দর নিয়ে প্রায়শই বাকবিতণ্ডা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। কমিশনের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল ওষুধ বিক্রি করছে, এমন অভিযোগও রয়েছে। আমার এক আত্মীয়র কাছ থেকে 110 টাকার জিনিস 100 টাকা নেওয়ার কারণে তাদের ওই যে আপনাদের BCDS সমিতি থেকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। 5 টাকা 8 টাকা কম নেওয়াতে জরিমানাটা খাইছি। এ যাবত তো 3 বারে 6000 টাকা। কোম্পানির ছেলেপেলেরা 2 টাকা পকেট থেকে দিয়ে নিজের টাকা পকেটে দিয়ে আমাদেরকে পৌঁছে দিচ্ছে, আমরা দিতে পারছিলাম, এখন সেটাও দিচ্ছে না। 2 নম্বর মাল ছলা হয়ে গেছে, 2 নম্বর মালের ব্যবসা উঠে গেছে, অনেক উঠে গেছে। যার জন্য ভালো যারা মাল ইনভেস্ট থেকে মাল যেটা কমিতে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে সেই মালের প্রভাব কমে গেছে।
ওষুধ কোম্পানিগুলো থেকে ব্যবসায়ীদের আগের মতোই 12% ছাড় দেয়া হচ্ছে। এছাড়া ওষুধ বিক্রির লক্ষ্য পূরণে কমিশন, বোনাস সহ সব মিলিয়ে 20% পর্যন্ত ছাড় পান ব্যবসায়ীরা। বিভিন্ন সময় উপহার সামগ্রীও পেয়ে থাকেন তারা। সব সুযোগ সুবিধা বহাল থাকলেও ক্রেতা 10% ছাড় থেকে বঞ্চিত। কোম্পানি ন্যাচারালি দেয় আছে 12% ইনভয়েস ইয়ে থেকে এমআরপি থেকে। ক্রেডিট আছে, ক্যাশ আছে। ক্যাশে যদি আছে মাসে যদি 20,000 উপরে ব্যবসা করা হয় তাহলে এক্সট্রা 4% দেয়। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির হর্তাকর্তারা বলছেন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফদের বেতন সহ দাম বেড়েছে নিত্যপণ্যের। ফলে কোম্পানি থেকে পাওয়া ছাড় ক্রেতাদের দেয়া হলে মুনাফা থাকছে না। সমিতিতে থাকতে গেলে এই সিদ্ধান্তটা মানতে হবে। যারা এই সিদ্ধান্তের বাইরে কাজ করতেছে তাদেরকে আমরা অবশ্যই জরিমানা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে না, এই সিদ্ধান্তটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত। ওষুধ প্রশাসনের কর্মকর্তা বলছেন, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি রোধে অভিযান অব্যাহত। তবে ছাড়ের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই। ওষুধের এমআরপি মূল্য অপরিবর্তিত থাকায় আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তারা যেটা নিচ্ছে তার সর্বোচ্চ খুচরা মূল্য নিচ্ছে। এই ক্ষেত্রে আসলে আমাদের কোনো করণীয় নেই। এটা তাদের ব্যবসায়িক স্বার্থ। এতদিন তারা যে কমিশন দিচ্ছিল সেটা তাদের ব্যবসায়িক স্বার্থ। এক্ষেত্রে আমাদের মূলত ড্রাগ অথরিটির এটা করণীয় নেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ স্টোইকি। এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সময় যুদ্ধজাহাজ পৌঁছানোর পর রুশ কর্মকর্তাদের স্বাগত জানানোর একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফোর্স নিউজ জানিয়েছে, ওমান সাগর ও ভারত মহাসাগরে বৃহস্পতিবার নৌ মহড়া চালাবে রাশিয়া ও ইরান। আর এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির মধ্যেই হরমুজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অন্যদিকে সিরিয়ায় মোতায়েনকৃত সব সেনা সদস্যদের প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 2 মাসের মধ্যেই দেশটি থেকে সরিয়ে নেওয়া হবে 1000 মার্কিন সেনাকে। একাধিক মার্কিন সূত্রের বরাতে এমনটা দাবি করেছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। গেল সপ্তাহে সিরিয়ার দক্ষিণাংশে অবস্থিত আল তানফ ঘাঁটি থেকে সকল সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ঘাঁটিটি থেকে সিরিয়া সহ ইরাক ও জর্ডানে জঙ্গি গোষ্ঠী IS এর বিরুদ্ধে অভিযান চালাতে ব্যাপকভাবে ব্যবহার হতো। কমাস আগেই IS দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শাহ। জঙ্গি গোষ্ঠী আল শাহাবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে সোমালিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সহায়তায় চলছে এই অপারেশন। গোপন ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রাগার লক্ষ্য করে চলছে অভিযান। এরই মধ্যে জঙ্গি গোষ্ঠীর দখলে থাকা কৌশলগত বিভিন্ন এলাকাও হয়েছে উদ্ধার। সোমালিয়ার সরকারের দাবি, আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীকে পুরোপুরি ধ্বংস করাই এবারের অভিযানের মূল লক্ষ্য। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের গোপন ঘাঁটি লক্ষ্য করে চলছে একের পর এক হামলা। সম্প্রতি সোমালিয়ার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করে দেশটির সামরিক বাহিনী। প্রায় 26 বছর আগে আল কায়েদার সাথে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠী আল শাবাব আত্মপ্রকাশ করে। গেরিলা হামলা, আত্মঘাতী বিস্ফোরণ ও টার্গেট কিলিংয়ের মাধ্যমে সোমালিয়ার বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেয় গোষ্ঠীটি। একসময় রাজধানী মোগাদিসুর কিছু অংশ নিয়ন্ত্রণ করলেও সেখান থেকে তাদের পিছু হটতে বাধ্য করে আফ্রিকান ইউনিয়ন বাহিনী। তবে দেশটির বিভিন্ন স্থানে এখনও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে গোষ্ঠীটি। গোপনে বিভিন্ন ক্যাম্পে চলছে যোদ্ধাদের প্রশিক্ষণ। সম্প্রতি আল শাবাবের বেশ কিছু গোপন ঘাঁটির সন্ধান পেয়ে সেখানে হামলা চালায় সোমালি সেনারা। অভিযানের কারণে লোয়ার সাবেলে, হিরান আর মিডল সাবেলের মতো অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা। অভিযানে সোমালিয়াকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পেরেছি। আল শাবাবের সবচেয়ে বড় বোমা তৈরির কারখানাটি ধ্বংস করা হয়েছে। একই সাথে অনেকগুলো এলাকা আমরা তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পেরেছি। বিশ্লেষকরা বলছেন, আল শাবাবের সাথে লড়াইয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে মার্কিন অস্ত্র সহায়তা। ড্রোন আর বিমানের সাহায্যে আকাশ থেকে নজরদারির ফলে শনাক্ত হচ্ছে ভূগর্ভস্থ ঘাঁটি আর অস্ত্রভাণ্ডার। আগের তুলনায় এবার আল শাবাবের লুকিয়ে থাকার স্থান শনাক্ত করা গেছে। ড্রোন ও বিমান হামলা ছাড়া তা সম্ভব ছিল না। তাদের গোলাবারুদ, খাদ্য ও পানির মজুদ ধ্বংস হয়েছে। এতে তাদের স্থলযোদ্ধা সক্ষমতা দুর্বল হয়েছে। আল শাবাবের কাছ থেকে পুনর্দখল করা এলাকা ধরে রাখতে এলাকা ভিত্তিক উন্নয়ন আর সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের শঙ্কা, এমনটি না হলে পুনর্দখলকৃত এলাকাগুলোই আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে সংগঠনটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।